আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি খুব রিসেন্টলি ক্লেইমেন্টের জন্য অ্যাক্ট করে একটা সিভিল লিটিগেশন কেসে জিতেছেন এবং ডিফেন্ডেন্টের বিরুদ্ধে খুব লার্জ অ্যামাউন্টের একটা কস্ট অর্ডারও করা হয়েছে। এসব কেসে যেখানে ট্রাস্ট ডিড থাকে, অন্যজনের নামে ট্রাস্ট ডিড করা হয়, এসব কেসে যখন সিভিল লিটিগেশনে যাওয়া হয়, আপনার কি অ্যাডভাইসটা আমাদের ক্লায়েন্টদের প্রতি বা যারা সিভিল লিটিগেশনে ইন্টারেস্টেড, অ্যাডভাইসটা কি করা উচিত ওদের? আমি আজকে যে ইস্যু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সিভিল লিটিগেশন, মূলত এটার কনসিকুয়েন্স কী হতে পারে, সিভিল লিটিগেশনে যাওয়া উচিত কিনা, কিংবা সিভিল লিটিগেশনে যদি আপনারা কোর্টে যান সেটা যদি আপনি হেরে যান যে কী পরিমাণ কস্ট হতে পারে, এবং এই সিভিল লিটিগেশন যাওয়ার আগে আপনাদেরকে প্রপার অ্যাডভাইস পাওয়া এবং এটা কনসিকুয়েন্স জানা, এটা খুবই ইম্পর্টেন্ট। সেই কারণে কিন্তু এটি আমাদের কমিউনিটির জন্যে আমি এই স্পেশাল ভিডিওটা করেছি। সিভিল লিটিগেশন আমি খুবই লাইক করি, এবং আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি সিভিল লিটিগেশন লয়ার ছিলাম। পরবর্তীতে এখানে আসার পরে বিভিন্ন সময়ে আমি কয়েকটি সিভিল লিটিগেশনটা ডিল করেছি। তার ভিতর একটি হচ্ছে যে গতকাল এটার উপরে হিয়ারিং হয়েছে এবং ওপেন কোর্টে জাজমেন্ট দেওয়া হয়েছে যে এটা আমরা যে ক্লেমেন্ট তারা মূলত উইন করেছি। এটার ফ্যাক্ট যেটা ছিল সেটা হচ্ছে যে তারা দুই বন্ধু, তারা একটি প্রপার্টি কিনেছিল। যখন প্রপার্টি কেনে আমার যে ক্লেমেন্ট, সে মূলত বয়স ছিল বলে তার নামে মর্টগেজ হচ্ছিল না, তখন সে তার বন্ধুর নামে প্রপার্টিটা কেনে এবং 75% সে ডিপোজিট দেয়। তবে লাকিলি সেখানে একটা ট্রাস্ট ডিড করা হয়, যেটাকে ডিক্লারেশন অফ ট্রাস্ট কিংবা এ ডিড অফ ট্রাস্ট করা হয়, এবং সেখানে কার কত শেয়ার সেটা মূলত উল্লেখ থাকে। তো এই যে ডিক্লারেশন অফ ট্রাস্ট, এটি থাকার কারণেই কিন্তু এই আমাদের ক্লায়েন্টটা সে এই সিভিল লিটিগেশন কিন্তু সে উইন করতে পেরেছে। আর যে ডিপেন্ডেন্ট ছিল, সে বলছে যে সে কোনো ট্রাস্ট ডিটে সিগনেচার করেনি, সে মনে করেছিল যে এটা একটা টেনেন্সি এগ্রিমেন্ট, এবং সেই কারণেই তার বন্ধুরা এখানে থাকতে দিয়েছে। এবং পরবর্তীতে তাদের ভিতরে এত তিক্ত বিরক্ত হয়, বিশেষ করে তাদের ওয়াইফরা আসার পরে, যে কারণে পুলিশ ডাকাডাকি, বিভিন্ন রকমের সমস্যা, এবং একটা পর্যায়ে আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে আসে এবং আমরা যেটা করেছিলাম, আমরা কিন্তু একটা ওপিনিয়ন নিয়েছিলাম যে মূলত এটার উপরে আমাদের মেরিট কতটুকু আছে। এটা সবসময় আপনারা করবেন, যে কোনো একজন এক্সপার্ট সিভিল লিটিগেশন ব্যারিস্টারের কাছ থেকে ওপিনিয়ন নিলে তাহলে আপনারা বুঝবেন যে কোনো প্রশ্ন আছে। সেক্ষেত্রে আমরা জেনেছি কিংবা আমার নিজস্ব অ্যাসেসমেন্টে দেখেছি, যেহেতু এটা ডিক্লারেশন অফ ট্রাস্ট আছে এবং তাদের কার কতটুকু শেয়ার সেটা যদি ক্লিয়ারলি আছে, অথবা আমার মনে হয় যে এটার উপরে রিলাই করে আমরা কেসটায় জিততে পারবো। তো ডিড অফ ট্রাস্ট কিংবা ডিক্লারেশন অফ ট্রাস্ট বলতে এটা বোঝায় যে এটা লিগালি বাইন্ডিং একটা ডকুমেন্ট যে কোনো প্রপার্টি ম্যাটারে, এবং সেটা ডিফাইন করবে যে এক্স্যাক্টলি ওনারশিপের শেয়ার কত এবং ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্টে তাদের দুজনের ভিতরে কী। তো এই যে ট্রাস্ট ডিড, যেটা আমি এটা হচ্ছে ট্রাস্ট ডিড, এই ট্রাস্ট ডিড কিন্তু এখানে ক্লিয়ার লেখা আছে যে আমাদের ক্লায়েন্ট 50% এবং ডিপেন্ডেন্ট যে সে 50%, এবং এটা কিন্তু একজন সলিসিটার এটা ড্রাফট করেছিল এবং সলিসিটার সামনে কিন্তু সিগনেচার করেছিল। এখনও পরবর্তীতে কিন্তু ডিপেন্ডেন্ট এসে বলছে যে না, আমি এটা টেনেন্সি এগ্রিমেন্ট মনে করেছি এবং এটা তার ওয়াইফের ইমিগ্রেশন পারপাজে ইউজ করার জন্য, অতএব আমি কোনো ট্রাস্ট ডিটে সিগনেচার করিনি। তো যাই হোক, এটা মেডিয়েশনের চেষ্টা করা হয়েছে, কয়েকবার আমাদের সুযোগ দেওয়া হয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া আছে, এবং তাদের সলিসিটার তাদেরকে ওইভাবে অ্যাডভাইস করে নাই যে কনসিকুয়েন্সটা কী হবে। তো গতকাল যখন আমরা এটা উইন করলাম, তাই যে ড্রাফট অর্ডার যেটা আমরা আজকে পাঠিয়ে দিয়েছি, সেখানে বলা হচ্ছে যে একটি ইন্টারিম পেমেন্টের কথা বলা হচ্ছে যে 45,000 16th of April 2026 ভিতরে দিতে হবে। এরপরে কিন্তু আরও অ্যাসেসমেন্ট করে আমার যা মনে হয় যে প্রায় 60-70,000 কিংবা তার বেশি ডিপেন্ডেন্ট যে হেরে গেছে তাকে কিন্তু আমাদের ক্লায়েন্টকে এই কস্ট কিন্তু তাদেরকে দিতে হবে। তো এখানে আমি দুইটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে কোনো সিভিল লিটিগেশনে যাওয়ার আগে আপনারা প্রপার ওপিনিয়ন নেবেন, আপনার সলিসিটার প্লাস যে কোনো চেম্বার থেকে এক্সপার্ট সিভিল লিটিগেশন ব্যারিস্টারের কাছ থেকে ওপিনিয়ন নেবেন, যে তার জন্য একটা খরচ হবে, কিন্তু এই খরচ কিন্তু আপনাকে ভবিষ্যৎ এই হিউজ অ্যামাউন্টের যে কস্ট ইনকার হবে সে কিন্তু আপনি বাঁচতে পারেন।
কিংবা মেডিয়েশন করে এখানে আপনি কোর্টে না যেয়েও কিন্তু এটা আপনি মিউচুয়াল করে তাদের সঙ্গে একটা সমঝোতার মাধ্যমে কিন্তু আপনারা যে এটার একটা মানে আপনারা এটা নিতে পারেন। কিন্তু যদি কোর্টে চলে যান এবং যদি হেরে যান সে কিন্তু তো সিরিয়াস হিউজ হিউজ কনসিকুয়েন্স, এবং যেটা বলেছে ইন্টারিম এই কস্টই হচ্ছে 45,000। তা আমি যেটা মেন কথা আছি যে যদি কোনো সিভিল লিটিগেশনের সময় যেতে চান প্রপার অ্যাডভাইস নেবেন, অনেস্ট অ্যাডভাইস নেবেন এবং দরকার হলে লিখিত ওপিনিয়ন নিয়ে নেবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কোনো প্রপার্টি যদি কিনতে চান তাহলে চেষ্টা করবেন দুইজনের নামেই রাখা। আর যদি না কিনতে পারেন সেক্ষেত্রে আমি যেটা বলেছি ডিক্লারেশন অফ ট্রাস্ট কিংবা এ ডিড অফ ট্রাস্ট এটা করবেন। এই ডকুমেন্টের ভিতরে কার কত পার্সেন্ট শেয়ার আছে এবং এইটার ক্ষেত্রে টেনেন্সি ইন কমন হয়ে থাকে। তার মানে যে 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 শেয়ারটা থাকলো সে যদি মারাও যায় সেটা কিন্তু তার আত্মীয়স্বজনের কাছে চলে যাবে। তো এইটাই ক্লিয়ার থাকলো। কিন্তু ল্যান্ড রেজিস্ট্রির ক্ষেত্রে কিন্তু যে যে ট্রাস্টি থাকে তার নামই থাকে, আর যে ট্রাস্টটা করে দিল কিংবা দুজনে মিলে করলো তার নাম থাকে না। কিন্তু এই ডকুমেন্টটা কিন্তু তাকে হেল্প করবে যে এখানেও তার ইনভেস্টমেন্ট আছে এবং এই প্রপার্টির তার ওনারশিপ আছে এবং কত পার্সেন্ট শেয়ার আছে। অতএব আপনারা এই ডকুমেন্টটা আপনারা সবসময় করে রাখবেন যে এই ডিক্লারেশন অফ ট্রাস্ট কিংবা ডিড অফ ট্রাস্টটা করে রাখলে তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে এখান থেকে আপনারা এই যে ডিনাই করেছে তার বন্ধু যে এটা টেনেন্স এগ্রিমেন্ট ছিল এবং আমাদের কোনো ট্রাস্ট ডিড ছিল না, সেখান থেকে কিন্তু ওই ডিপেন্ডেন্ট এই কথা বলেও কিন্তু রেহাই পায়নি, সে কিন্তু হেরে গেছে এবং আমাদের ক্লায়েন্ট তার এই সিভিল লিটিগেশন থেকে একটা হিউজ অ্যামাউন্টের কিন্তু একটা কস্ট অর্ডার পেয়েছে এবং এটা কিন্তু ডিপেন্ডেন্টের বিরুদ্ধে গিয়েছে। অতএব ভেরি কেয়ারফুল থাকবেন যে কোনো প্রপার্টি কেনার সময় ট্রাস্ট ডিড রাখলে আপনার জন্য ভালো, অথবা দুজনের নামে রাখতে ভালো, অথবা আপনারা ভবিষ্যতে কিন্তু এ নিয়ে সমস্যায় পড়বেন এবং আলটিমেটলি দেখা গেল যে এই লিটিগেশনে কিন্তু প্রচণ্ড রকমের ফিস, সলিসিটরদের ফিস, ব্যারিস্টারদের ফিস, হিয়ারিং ফিস এবং অনেক কিন্তু ডেডলাইন থাকে এবং কমপ্লায়েন্স থাকে, যেটা এটা খুবই এক্সপেন্সিভ। অতএব খেয়াল রাখবেন যে যে কোনো বিষয়ে আপনারা কোর্টে যাওয়ার আগে দুইবার চিন্তা করবেন এবং প্রপার অ্যাডভাইস নিয়ে তারপরে সেই অনুযায়ী কাজ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।